আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এস মনসুর, তার এক কন্যার, তিনি নাকি এখন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে থাকেন। তো তার সেই কন্যাকে নিয়ে আমাদের সামাজিক মাধ্যমে নানা রকম বিতর্ক একেবারে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে, ভাইরাসের মতো। এবং এই বিতর্ক যে তিনি অনেক দাম দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, বহু দাম দিয়ে, এরকম কথাবার্তা। আমি ইন ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। আলোচনা করব না এই কারণে যে এই গভর্নর হিসেবে জনাব হাসান এস মনসুর দায়িত্ব গ্রহণ করার আগে তিনি দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সেক্টরে একজন মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন। আচার আচরণে একেবারে ভদ্রলোক মানুষ, নিপাট ভদ্রলোক মানুষ, কথা খুবই কম বলেন। এবং আওয়ামী লীগ সরকার আমলে তার কতগুলো কথা যেভাবে শেখ হাসিনার অর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল, এটি শ্রদ্ধা করার মতো। এরপর তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বেশ কয়েকবার আমরা কয়েকটা টকশোতে একত্রে টকশো করেছি। সবার সমিতির সেমিনারও আমাদের একাধিকবার দেখা সাক্ষাৎ হয়েছে। এটিকে বন্ধুত্ব বলা যাবে না, অবন্ধুত্ব বলা যাবে না। তবে তিনি যখন গভর্নর হয়েছেন, সঙ্গতির কারণেই তার সঙ্গে আমার যে পরিচয়ের কারণে আমি অনেকটা কমফোর্ট ফিল করেছি যে না, তিনি হয়তো ভালো কাজ করবেন। তো তিনি যে সময়টাতে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, ওটি কোনো স্বাভাবিক বিষয় ছিল না। বাংলাদেশের একেবারে অর্থনীতির যে বুনিয়াদ, সেই বুনিয়াদটা আমরা যেভাবে শুনেছিলাম যে শেখ হাসিনার জমানাতে একেবারে শেষ হয়ে গিয়েছে। রিজার্ভ বলতে কিছু নেই ব্যাংকে, নগদ টাকা বলতে কিছু নেই, শেয়ার মার্কেট বলতে কিছু নেই। প্লাস অনেকগুলো ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। তো সেই অবস্থায় উনি যখন গভর্নরের দায়িত্ব নিলেন, তার উপর পাহাড় সমান দায়িত্ব এবং কর্তব্য গিয়ে বর্তালো। এবং তিনি কতগুলো বিষয় খুব স্ট্রং সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। বিশেষ করে আওয়ামী লীগের যে সকল ব্যাংক ছিল মালিকানাধীন, সেই ব্যাংকগুলোকে রক্ষা করা এবং সেখানে বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা। অনেক জায়গাতে প্রশাসক বা চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক মনোনীত চেয়ারম্যান সেখানে মনোনয়ন দেওয়া। এবং বিশেষ করে ইসলামী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, এই ব্যাংকটিকে কঠোর হাতে তিনি পরিচালনা করার যে উদ্যোগ নিয়েছিলেন, নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবি রাখে। তিনি কথা বলেন কম, কিন্তু তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ব্যাংকিং সেক্টরে তার যে দৃঢ়তা, তার যে নেতৃত্ব, এটি প্রমাণিত হয়েছে। তো সেই দিক থেকে তার কন্যা সম্পর্কে যে সকল দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছে, এটি তার কর্মকে ভীষণ রকম কলুষিত করবে, দূষিত করবে। যদি সত্য হয় তাহলে তো তার জন্য এটা কালো সাপ, জাস্ট লাইক এ স্নেক, গোকরা সাপ, সারা জীবন তাকে এবং তার পরিবারকে ধাওয়া করবে। আর যদি এ সকল গুজব নেহায়তই গুজব বা মিথ্যা হয়, সেক্ষেত্রেও তিনি হতোদ্যম হয়ে পড়বেন এবং কাজ করতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না, মানসিক যন্ত্রণার মধ্যে তিনি সময় অতিবাহিত করবেন। তো কাজে আমি মনে করি যে তার কন্যাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, সেই বিষয়ে সরকারের, এটা তার বললে হবে না, তিনি যদি বলেন তাহলে সেটা যাকে বলা হয় পক্ষপাতদুষ্ট হবে এবং লোকজন বিশ্বাস করবে না। তো কাজেই সরকার যদি এই বিষয়ে বক্তব্য দেয় যে গভর্নরের কন্যা সম্পর্কে যে কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো মিথ্যা, ভিত্তিহীন, অথবা এগুলো সত্য, কন্যার নিজস্ব ইনকাম আছে, তা দ্বারা সেটা করেছে, অথবা আমরা তদন্ত করছি। অর্থাৎ সরকারের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসা খুবই জরুরি। তা না হলে পুরো ব্যাংকিং সেক্টরে যে অবিশ্বাস শুরু হয়েছে এবং যে সকল কানাঘোষা এখন শোনা যাচ্ছে, এগুলো ডালপালা বিস্তার করে পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য একটা নেতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে। এমনিতে আমাদের বাংলাদেশ ব্যাংক বলতে গেলে একটা দুর্ভাগা ব্যাংক। সেই স্বাধীনতার পর থেকে এখানে নানা রকম যাকে বলা হয় এখানে কনস্পিরেসি হয়েছে। বঙ্গবন্ধুর জমানাতে এই ব্যাংক ডাকাতি হয়েছে, শেখ কামাল ডাকাতি করেছেন, এরকম একটা ডাহা মিথ্যা কথা এই বাংলাদেশ ব্যাংকের পুরো ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল। তারপর দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ ব্যাংকটা কিন্তু তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করেছিল। কিন্তু শেখ হাসিনার জমানাতে একজন ভালো মানুষ ডক্টর আতিয়ার, আমি এখনও বলবো যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে কজন ভালো মানুষ এসেছেন, ২ নম্বর হলো অর্থনীতির জগতে যে কজন মানবিক অর্থনীতিবিদ এসেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে বসে যার হৃদয় এবং মনের মধ্যে মনুষ্যত্ব ছিল,
কেননা পদ এবং পদবি পেলে বেশিরভাগ মানুষ অমানুষ হয়ে যায়, তাদের চোখের ভিতরে পিশাচের একটা আলো চলে আসে। আলো না, ঠিক পিশাচের যে দ্যুতিও বলা যাবে না, আরও খারাপ জিনিস, এটাকে বলা হয় অনেকটা রঞ্জন রশ্মির মতো ওয়েব চলে আসে পিশাচের, সেটা মন্ত্রী হোক, এমপি হোক, বা যে কোনো পদ পদবি হোক। তো সেদিক থেকে জনাব আতিয়ার তিনি ছিলেন একজন বন্ধুবৎসল, পরোপকারী এবং মানবিক গভর্নর, কোনো সন্দেহ নেই। কিন্তু তার দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য, যে ওই সময়টিতে যে রিজার্ভ চুরির যে ঘটনাটি ঘটে, এবং অবাক করার ব্যাপার হলো এই রিজার্ভের বেশিরভাগ অর্থ ইতিমধ্যে উদ্ধার করা হয়ে গেছে, বেশিরভাগ অর্থ। দ্বিতীয় ঘটনা হলো, যে অর্থ এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি, সেই অর্থ উদ্ধার করার জন্য বাংলাদেশ যে মামলা করেছে আমেরিকাতে, সেই মামলা শুনানির জন্য গৃহীত হয়েছে, অর্থাৎ এই টাকাও ফেরত আসবে। অর্থাৎ এই দুটো ঘটনা যদি আপনি একত্র করেন, তাহলে এই রিজার্ভ চুরির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা ছিল না, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এটি কেবলই মাত্র একটি প্রতারণা। ২ নম্বর হলো যে এই ঘটনার সাথে গভর্নর আতিউর রহমানের ন্যূনতম যোগাযোগ ছিল না, কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছে। এবং এটা শেখ হাসিনার যে কটা মন্দ সিদ্ধান্ত, তার মধ্যে প্রধানতম মন্দ সিদ্ধান্ত হলো বাংলাদেশ ব্যাংক থেকে আতিউর রহমানকে আউট করে দেওয়া। তিনি যে খুব বড় গভর্নর ছিলেন, তিনি যে খুব বড় অর্থনীতিবিদ ছিলেন, নট লাইক দ্যাট, কিন্তু একটা মানবিক অ্যাডাপশন দিয়ে, একটা মানবিক যোগ্যতা দিয়ে পুরো ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত যে সকল কর্পোরেট হাউসগুলো আছে তাদের সঙ্গে, এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে তিনি একটা মানবিক সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন, যেটি পরবর্তীতে আর কেউ পারেনি। পরবর্তীতে আরেকজন লোক এসেছিলেন, বজলে কবির সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আতিউর রহমান সাহেবের মধ্যে তার পার্সোনালিটি ছিল না, তার কানেক্টিভিটি ছিল না, সোশ্যাল, তিনি একজন কেবল আমলা। আমি তাকে ঘনিষ্ঠভাবে চিনি। তিনি, আমি যখন যোগাযোগ মন্ত্রণালয়ে সংসদীয় কমিটিতে ছিলাম, তিনি রেল সচিব ছিলেন, খুব ভালো করে চিনি। কিন্তু বাংলাদেশের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে মোকাবেলা করার মতো যে পার্সোনালিটি দরকার, ইভেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো নির্দেশ আসলে সেটাকে রিফিউজ করা দরকার, অর্থ